আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এক ক্লাস এই 35 মার্ক এই সিরিজটা গত 3 দিন আমাদের বন্ধ ছিল। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, ভাইয়া ক্লাস আসছে না কেন। আমিও যদিও একটু ব্যস্ততায় ছিলাম পারিবারিক কাজে, সেজন্য আসলে ক্লাসগুলো দেওয়া হয়নি। তবে আজকে থেকে আমরা আবার শুরু করছি আমাদের সিরিজ নতুন উদ্যমে। আমরা আজকের ক্লাসে খুবই সুন্দর তবে সহজ একটা প্যাসেজ পড়ব এবং এই প্যাসেজটা পড়ার মাধ্যমে তোমরা যদি পুরো ক্লাসটা করো, আমি কথা দিচ্ছি তোমরা যদি এটা আগে কখনোই নাও পড়ে থাকো অথবা যদি ঝাপসা ঝাপসা ধারণা থাকে, তাহলেও এই প্যাসেজের প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আসা বোর্ডে এমসিকিউ, এসএকিউ, ফ্লোচার্ট এবং সামারিটা তোমরা ক্লাসের মধ্যে শিখে ফেলবা। আশা করতেছি সুন্দর একটা জার্নি হবে। আর তোমাদের যদি এই এক ক্লাসেই 35 মার্ক এই সিরিজটা ভালো লেগে থাকে, এই প্লেলিস্টটা ভালো লেগে থাকে, তাহলে তুমি তোমার বন্ধু যারা রয়েছে 25 ব্যাচের তাদেরকে তুমি এই প্লেলিস্টটা সম্পর্কে জানাতে পারো, ইনভাইট করতে পারো। হোপফুলি সেও এই প্লেলিস্টটা ভালোবাসবে। ওকে, সো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করছি আমরা আমেরিগো আ স্ট্রিট চাইল্ড এই প্যাসেজটার একেবারে অ্যানালিটিক্যাল একটা ক্লাসে। আশা করছি পুরো জার্নিটা তোমাদেরকে মুগ্ধ করবে এই প্যাসেজটা শেখার ক্ষেত্রে, এবং পুরো জার্নি জুড়ে আমি আছি তোমাদের মানিক ভাইয়া। আসো আমরা শুরু করছি। আজকে আমরা কি পড়বো? আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। ওকে, আমরা এখান থেকে শুরু করছি। দেখো, এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 17 সালে এসেছে এবং দিনাজপুর বোর্ডে কিন্তু 24 সালে আসছে, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা ইতোমধ্যেই দুইবার বোর্ডে আসছে, মানে একদম বোর্ড পরীক্ষায় ফাইনালে দুইবার। একবার হচ্ছে রাজশাহী, আরেকবার দিনাজপুর। আমরা একটু ধরতেই পারি যে এটা একটু উত্তরবঙ্গের প্রশ্ন, তাই না? একটু উত্তরবঙ্গের দিকে যেহেতু প্রশ্নগুলো আসছে, সো ধরাই যায় হয়তো দিনাজপুর, রাজশাহী ওই দিকে আবার ঘুরে ফিরে আসতে পারে। আবার যদি সে মুড সুইং করে তাহলে হয়তো দক্ষিণাঞ্চলে চলে আসবে, বরিশালে চলে আসতে পারে, হতেই পারে। ওকে, আচ্ছা, আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, একজন পথ শিশু, তাই না? আমরা স্ট্রিট চাইল্ড এটাকে আসলে বাংলায় কি বলি বলতো? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পথ শিশু, তাই না? যারা হচ্ছে একেবারে আদরহীন, তাই না? বাবা মা থাকে না বা বাবা মা ছেড়ে চলে গেছে, এমন ছেলে মেয়েদেরকে আমরা বলছি পথ শিশু। পথ শিশু। তাহলে আমরা এমন একটা ছেলের নাম আজকে জানতে পারলাম, এই যে আমেরিগো, আমেরিগোর বৈশিষ্ট্য প্রথমে কি জানলাম? সে হচ্ছে একজন পথ শিশু, অর্থাৎ তার আসলে বাবা মায়ের সাথে থাকার সেই সুযোগটা হচ্ছে না, সেই সৌভাগ্য হচ্ছে না। সে তার জীবন কাটাচ্ছে পথের মধ্যে, রাস্তায় রাস্তায়। এমন একটা ছেলের জীবন কেমন হতে পারে, তার জীবনের স্ট্রাগলগুলো কি, সেই স্ট্রাগলগুলো নিয়ে সে কিভাবে বেঁচে আছে, আমাদের ওই ছেলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পুরো সমাজের কেমন, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো আজকের আমাদের চরিত্র হচ্ছে আমেরিগো, এই ব্যক্তিটা বা এই পথ শিশুটা। আমরা দেখতে পাচ্ছি এইটা হয়তো আমাদের খুব বেশি অপরিচিত কোনো চিত্র না। আমরা ঢাকায় যারা থাকি, বিশেষ করে ঢাকার সেটা যে কোনো এলাকায় হতে পারে। আমি যে এলাকায় থাকি, অর্থাৎ আমাদের অফিস, সেটা হচ্ছে পান্থপথ বা ফার্ম গেট, এই এলাকাটা বা কারণ বাজার, এটা খুবই কি বলা যায়, খুবই বিজি একটা এরিয়া, খুবই জনবহুল একটা এরিয়া। এখানে প্রায়ই দেখতে পাই আমরা যে সন্ধ্যাবেলা বা রাতের বেলা যখন আমরা অফিস থেকে বাসায় যাই, এইরকম কিছু ছেলে এবং কিছু ক্ষেত্রে মেয়েরাও, ছেলে কাগজের মধ্যে এক ধরনের আঠা নিয়ে সেই আঠাটাকে জ্বালিয়ে তারা এক ধরনের গন্ধ শুকে নিচ্ছে। সেটা এক ধরনের মাদকের মতো, একটা এডিকশনের মতো কাজ করছে তাদের কাছে। সেটাকে আমরা স্মোক বলতে পারি, সেটাকে এক ধরনের ড্রাগ বলা যায়, এক ধরনের ড্রাগের মতোই কাজ করে তার শরীরের মধ্যে। এবং এই ছেলেগুলোকে আমি যখন দেখি যে তাদের নর্মাল মানুষ যেভাবে কথা বলে, নর্মাল একটা ছেলে আসলে যেভাবে কথা বলে বা বলা উচিত, তাদের কথা ধরন, তাদের আচার আচরণ, তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের কোনো মানুষের সাথে ইন্টারাকশনটা আসলে নর্মাল হয় না, অনেকটাই অ্যাবনর্মাল। ইভেন তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের যে শারীরিক গঠন, সেটাও অনেক ক্ষেত্রে অনেক বেশি ভিন্ন। তাদের শরীরের মধ্যে আসলে চামড়া শুকিয়ে যায়, তারা অনেক বেশি অপুষ্টিতে ভোগে, তাদের হাড় বের হয়ে যায়, এইরকম একটা অবস্থা কিন্তু এই চিত্রটায় ফুটে উঠছে। সো পথ শিশু বলতে আমরা আসলে যে চিত্রটা ফুটে আসে, খুবই দরিদ্র, খুবই রুগ্ন, খুবই জীর্ণ শীর্ণ একটা ছেলে বা মেয়ের চিত্র, এটাকে ফুটিয়ে তুলছে আমেরিগো এই চরিত্রটা। এটা হয়তো আমেরিগো না, একটা কাল্পনিক চরিত্রের আমি ছবি এখানে দিলাম। আমরা আসি প্যাসেজটাতে। হ্যাঁ, খেয়াল করো, প্যাসেজটা খুব সহজ, আমরা সেজন্য সহজভাবেই পড়বো। মাই নেম ইজ আমেরিগো, এটা আমেরিগোর ভাষ্যে কথাটা হচ্ছে, খেয়াল রাখবা, এটা ফার্স্ট পার্সনের কথা বলতেছে। হ্যাঁ,
এটা ফার্স্ট পারসনের ভাষ্যে কথাটা হচ্ছে ফার্স্ট পারসন। অ্যাডমিশন এক সময় আসে যে যে আমেরিগো এই যে প্যাসেজটা আমরা পড়লাম এই প্যাসেজটা আসলে বক্তাকে, এই প্যাসেজটার বক্তা হচ্ছে ফার্স্ট পারসন বা সেই স্পিকার, আমেরিগো কিন্তু এখানে স্পিকার। তাহলে এই ফার্স্ট পারসনটা কে বলতো? এই ফার্স্ট পারসনটা ইকুয়ালস হচ্ছে এটা হচ্ছে স্পিকার, আবার এই স্পিকারটাই কিন্তু এখানে আমেরিগো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ক্লিয়ার রাখবা, আমাদের অ্যাডমিশনে এই টাইপের কোয়েশ্চেন আসে যে হু ইজ দ্য স্পিকার অফ দ্য প্যাসেজ আমেরিগো। সো কি হবে যে সেখানে ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসন অথবা স্পিকারটাকে সেখানে আমেরিগোই কিন্তু পূর্ণাঙ্গ গল্পটা তার ভাষ্যে ফুটিয়ে তুলেছে। I am 13 years old and I live on a street alone. আমি 13 বছরের একটা ছেলে এবং আমি রাস্তায় একা একা বাস করি। একটা প্রশ্ন আমাদের অ্যাডমিশনে প্রায় আসে যে এখানে যে অ্যালোন ওয়ার্ডটা আছে এই অ্যালোন ওয়ার্ডটা আসলে কোন পার্ট অফ স্পিচ? হ্যাঁ, অনেকেই আমরা এটাকে অ্যাডজেক্টিভ দাগাই, অনেকে আমরা এটাকে অ্যাডভার্ব দাগাই, কিন্তু আমাদের একটু জানা দরকার, একটু বোঝা দরকার যে আসলে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব আমরা কিভাবে ডিফাইন করব। এটা তো মুখস্থ কোনো ব্যাপার না, এটা হচ্ছে তোমার বোঝার জিনিস, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। দেখো বলেছে আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, তাহলে আই হচ্ছে এখানে কি একটা প্রোনাউন, রাইট? লিভ হচ্ছে কি আমাদের একটা ভার্ব। এখানে একটা অন দ্য স্ট্রিট যেহেতু একটা নন, আমরা এটাকে বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে লিভটা কি? লিভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমি একা বাস করি রাস্তায়। তাহলে এই যে অ্যালোন ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? বাস করাকে না? যে কিভাবে বাস করে? সবার সাথে, একা একা, আনন্দে, দুঃখে, কিভাবে কোন একটা কাজ কিভাবে হয় সেই কাজকে যে বোঝায়, ভার্বকে যে মডিফাই করে বা ভার্বকে যে সিগনিফাই করে তাকে বলা হয় কি? অ্যাডভার্ব। তাহলে নাউন প্রোনাউনকে যে সিগনিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে যে মডিফাই করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে একটা অবশ্যই অ্যাডভার্ব। তাহলে বলেছে আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একা একা বাস করি। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। তাহলে সেপারেট এই ওয়ার্ডটা আমাদের জানা জরুরি। সেপারেট অর্থ কি? অর্থ হচ্ছে ডিটাচড, মানে হচ্ছে কি? আলাদা হয়ে যাও, ঠিক আছে? ডিটাচড বা পৃথক, পৃথক। তো এটাকে তুমি সিনোনিম বলতে পারো হচ্ছে ডিটাচড। তাহলে মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, তাহলে আমার মা যিনি আমার বাবার থেকে আলাদা হয়ে গেছেন, তার মানে তার বাবার সাথে মায়ের এখন আর কোনো সম্পর্ক নাই, ডিভোর্সড। তোমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো, ডিভোর্সড। তাহলে আমার মা যিনি আমার বাবা থেকে আলাদা ডাজন্ট ওয়ান্ট মি, তাহলে তিনি আমাকে চান না। এই যে খেয়াল করো, এই যে ডাজন্ট ওয়ার্ডটার এই যে ভার্বটা আমার অক্সিলারি, এটা সাবজেক্ট কোথায়? এই সাবজেক্ট কিন্তু মাদার। তাহলে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের একটা ক্লজ বলতে পারো, এটাকে তুমি একটা অ্যাপোজিটিভ বলতে পারো। আর এই সাবজেক্টের ভার্ব কি? ডাজন্ট ওয়ান্ট। এইটুকু অংশ হচ্ছে আমাদের ভার্ব। দেখো ডাজন্ট ওয়ান্ট এটা কি? আমাদের ভার্ব। তাহলে খেয়াল রাখতে হবে অনেক সময় তোমার সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো একটা অ্যাপোজিশন ঢুকাই দিতে পারে, কোনো একটা তোমার বলতে একটা ফ্রেজ দিতে পারে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিতে পারে। সো একটু বিবেচনা করবা যে কোন সাবজেক্টের ভার্বকে। তাহলে বলছে মাই মাদার ডাজন্ট ওয়ান্ট মি, তাহলে আমার মা আমাকে চায় না। তাহলে এই যে এটা কি? এটা হচ্ছে মায়ের সাথে কি করলো? যুক্ত করা হলো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা লিখে রাখো। এই পূর্ণাঙ্গ অংশটাকে যদি বলি আমরা যে এইটুকু থেকে এইটুকু অংশকে আমরা কি বলবো? এইটুকুর নাম হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেছে আমার মা যিনি আমার বাবার থেকে আলাদা তিনি আমাকে চান না। তাহলে মা চাচ্ছে না আমেরিগো মায়ের সাথে থাকুক। She told me to go away. Go away মানে হচ্ছে দূরে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, সরে যাওয়া। তাহলে go away মানে কি? সরে যাওয়া বা চলে যাওয়া। Go away অর্থ কি? সরে যাওয়া, সরে যাওয়া অথবা কি পাচ্ছি? দূরে যাওয়া, দূরে চলে যাওয়া। তাহলে বলতেছি কি? দেখো তো যে মাই মাদার বা she told me to go away, তিনি মানে তার মা আমাকে আমেরিকার মা থেকে দূরে চলে যেতে বলছে, যে তুমি আমার সাথে থেকো না, তুমি চলে যাও কোথাও একটা। নাও শি ইজ ম্যারিড, এখন তিনি বিবাহ করেছেন বা বিবাহিত টু অ্যানাদার ম্যান, এখন তিনি অন্য এক পুরুষের সাথে বিবাহিত। তার মানে আমেরিকার মা, আমেরিকার মূল যে বাবা ছিল প্রথম, সেই বাবা থেকে আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরে তিনি আরেকজন পুরুষকে বিয়ে করেছেন। তাহলে অন্য কাউকে বিয়ে করার অর্থে কি বসে? ম্যারিড টু।
মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করেন, ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে বাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি আমার বাবার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু আমার বাবাও আমাকে নিবে না। দেখো কি একটা ক্রুয়েল সিচুয়েশন, মা ডিভোর্স হয়ে গেছে, মা বলছে তুমি এখান থেকে চলে যাও, এবং বাবার ব্যাপারে দেখো কি বলছে, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা খুব বেশি দূরে বাস করে, আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু আমার বাবাও আমাকে গ্রহণ করবে না, আমাকে নিবে না, বাবাও, এই যে আইদার মানে কি, বাবাও নিবে না। আই বেগড হিম, বেগ অর্থ কি বলতো, প্রার্থনা করা, রাইট, প্রার্থনা করা, প্রার্থনা করা, তাহলে এটাকে আমরা সিনোনিম কি বলবো, রিকোয়েস্টেড। তাহলে আই রিকোয়েস্টেড হিম টু সেন্ড মি সাম মানি, তাহলে আমি আমার বাবার কাছে প্রার্থনা করছিলাম, খুবই অনুনয় করেছিলাম, টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠানোর জন্য, সো দ্যাট, যাতে করে, এই সো দ্যাটটা এখানে কি একটা কনজাংশন, কারণ কি সে দুইটা ক্লজকে দেখো, এই আই এর পরের অংশ আর আই এর আগের অংশ দুইটাকে কানেক্ট করেছে, রাইট, এটাকে আমি কি বলবো, কনজাংশন। ওকে, so that I could buy a bus ticket, যাতে করে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। এই জায়গায় মাথায় রাখবা, আমাদের এই যে so that এর পরে ক্যান বা কুড, এইটা নির্ভর করতেছে এটা পাস্টে কুড হবে নাকি প্রেজেন্টে ক্যান হবে, এই জিনিসটা ডিপেন্ড করতেছে আমাদের পূর্বের যে ক্লজটা আছে তার উপর। পূর্বের ক্লজটা কি আছে দেখো তো, এই ক্লজটা কিসে আছে, V2 তে, রাইট, পাস্টে। তাহলে আমাদের সো দ্যাট এর ক্ষেত্রে মাথায় রাখবা, আগের ক্লজটা যদি আমাদের পাস্টে হয় তাহলে এখানে কি হবে, কুড, তার মানে এটা পাস্টে ব্যবহার। আর যদি আগের ক্লজটা আমাদের প্রেজেন্ট হয় তাহলে এখানে কুডের পরিবর্তে কি হবে, ক্যান হবে। ওকে, এইটুকু মনে রাখবা। কমপ্লিটিং সেন্টেন্স যারা পড়ছো, এটা বেসিক একটা স্ট্রাকচার, এটা একাডেমিক, অ্যাডমিশন সব জায়গায় এটা পরীক্ষায় প্রায় আসে। ওকে, আই এম স্টিল ওয়েটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো স্টিল ওয়েটিং, আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো, তাহলে স্টিলটা হচ্ছে একটা কি, আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করছি, কি কোন টেন্স এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজন্ট অ্যানসার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তিনি এখন উত্তর দেন নাই। তাহলে বাবার কাছে যে রিকোয়েস্ট করছে আমাকে কিছু টাকা পাঠান, আমি একটা বাসের টিকিট কিনবো, বাবা এখনো পর্যন্ত তার সেই প্রশ্নের কোনো রকম জবাব দেননি। ওকে, তারপরে যে আমরা, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, সে বলছে দেখো, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এই যে রাস্তা, রাস্তাই হলো আজ আমার বাড়ি, মাই হোম, এখানে খেয়াল রাখবা হোমটা কিন্তু একটা নাউন। হ্যাঁ, আমরা জানি যে পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে আমাদের, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আসে সেটা সাধারণত একটা নাউনে হয়। বলছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তাই হলো আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ পাই, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, এখানে সামটাইমস হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, দেখো ফাইন্ড ওয়ার্ক, তাহলে কখন সে কাজ পায়, মাঝে মাঝে, রাইট, তাহলে সামটাইমস কাকে মডিফাই করছে, এই ভার্বটাকে, রাইট, এই ভার্বকে, ফাইন্ডকে, তাহলে সামটাইমস কে এখানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে পারো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে বলেছে যে সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ পাই, আই ইউজড টু কালেক্ট। আচ্ছা, এবার সে কি কি কাজ করতে একটু দেখি। হ্যাঁ, এখানে একটা সুন্দর ব্যবহার আছে, দেখো ইউজড টু, এটা তোমাদের প্রায় পরীক্ষা আসে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে তো অনেক বেশি। ইউজড টু আমরা কখন ব্যবহার করি, দেখো ইউজড টু, হ্যাঁ, অতীত অভ্যাস বোঝাতে, অতীত অভ্যাস বোঝাতে, অতীত অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি, used to প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, একটু লিখে রাখো, used to প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন I used to swim in the river, swim in the river, তাহলে বললাম কি যে আমি নদীতে সাঁতার কাটতাম, তাহলে এটা আমার অতীতের অভ্যাস, আমি এখন আর সেটা করি না। I used to swim in the river, আমি নদীতে সাঁতার কাটতাম। My father used to farm, আমার বাবা, ফার্ম কিন্তু এখানে ভার্ব। হ্যাঁ, অথবা my father used to cultivate potatoes অথবা হচ্ছে tomatoes, আমার বাবা কি চাষ করতেন, টমেটো অথবা আলু চাষ করতেন। তার মানে অতীতে কেউ কিছু করতো বা কোনো একটা কাজের অভ্যাস ছিল, সেটা কি হবে, ইউজড টু এর ব্যবহার। ওকে, বলেছে যে
আই ইউজ টু কালেক্ট, তাহলে এখানে কালেক্টটা কি? কালেক্ট হচ্ছে সংগ্রহ করা, রাইট? সংগ্রহ করা, ভার্বের বেস ফর্মে আছে সংগ্রহ করা, সংগ্রহ করা। আচ্ছা, ট্রাশ, ট্রাশ মানে কি বলতো? ট্রাশ মানে হচ্ছে ময়লা, ট্রাশ মানে কি? ময়লা, মানে হচ্ছে রাবিশ। আমরা গার্বেজ বলতে পারি, গার্বেজ, ঠিক আছে? গার্বেজ মানে কি? গার্বেজ মানে হচ্ছে ময়লা সংগ্রহ করা। তাহলে এই ময়লাটা কেমন? ধরো হচ্ছে যে প্লাস্টিক ফেলে দেয় মানুষ, মানুষ হচ্ছে কাঁচের জিনিস ফেলে দেয়, জুতা ফেলে দেয়, চামড়ার জিনিস ফেলে দেয়, অর্থাৎ যে জিনিসটা পচনশীল না এমন জিনিসকে আমরা বলছি গার্বেজ অথবা ট্রাশ। দেখো আরেক ধরনের ময়লা আছে ওয়েস্ট। হ্যাঁ, ওয়েস্ট, ওয়েস্ট জিনিসটা কিরকম? যেটা পচে যায়। ধরো তোমার বাসায় তুমি তোমরা ফল খেলা বা সবজি খেলা, এই সবজিটা তুমি বাইরে ফেলে পচে যাবে, তাই না? এটা মিশে যাবে, পচনশীল। তাহলে ওই জিনিসটা হচ্ছে ওয়েস্ট, আর জিনিসটা পচনশীল না, কঠিন পদার্থ, সেটা হচ্ছে ট্র্যাশ অথবা গার্বেজ। তাহলে হচ্ছে আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ। আচ্ছা, আমি কি করতাম? আমি ময়লা সংগ্রহ করতাম, আমি আবর্জনা সংগ্রহ করতাম, ভাঙা জিনিস সংগ্রহ করতাম। অ্যান্ড সেল ইট টু আ ভ্যান্ডর। ভ্যান্ডর আছে বলা যে দোকান, কি? আমি একটা দোকানে সেগুলো বিক্রি করতাম, পাইকারি দোকান, ঠিক আছে? ভ্যান্ডর মানে কি? পাইকারি দোকান। আমি সেগুলো একটা দোকানে গিয়ে বিক্রি করতাম, তার মানে যেই দোকান তাদের এই ময়লা বা গার্বেজ গুলোকে সংগ্রহ করে বিক্রি করার ব্যবস্থা করে এবং তাদেরকে একটা টাকা দেয়। I stopped doing that. আমি সেটা বন্ধ করে দিলাম করা। After I had a serious infection. আমার একটা মারাত্মক সংক্রমণ বা রোগ হওয়ার পরে। তাহলে দেখো সিরিয়াস কি? সিরিয়াস মানে এখানে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি? মারাত্মক, মারাত্মক বা ফ্যাটাল বলতে পারে। সিনোনিম কি আসবে? সিনোনিম বললে আসবে হচ্ছে ফ্যাটাল, FATAL, ফ্যাটাল। ইনফেকশন মানে কি? রোগ, রোগ বলতে পারো, অথবা সংক্রমণ, অথবা সংক্রমণ, ঠিক আছে? বলেছে যে আই স্টপ ডুইং দ্যাট, তাহলে আমি ওই যে ময়লা সংগ্রহ করার কাজটা এটা আমি বন্ধ করে দিলাম। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক রোগ হওয়ার পরে, মারাত্মক সংক্রমণ হয়ে যাওয়ার পরে। তাহলে আমার যখন মারাত্মক একটা সংক্রমণ হয়েছে তখন আমি বন্ধ করে দিছি। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে, দূরে থাকা। হ্যাঁ, এটা একটা গ্রুপ ভার্ব। টু স্টে অ্যাওয়ে অর্থ কি? দূরে থাকা, দূরে থাকা, দূরে থাকা। এবং ডাক্তার যখন আমাকে দূরে থাকতে বলছে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, তাহলে ট্রাশটা মানে কি? ময়লার স্তূপ। তাহলে এই পুরো জিনিসটা কি? পুরো জিনিসটা মানে ময়লাই বোঝাচ্ছে, তাই না? ময়লার স্তূপ, ডাম্প মানে হচ্ছে স্তূপ। তাহলে কি পাচ্ছি আমরা? ময়লার স্তূপ, ময়লার স্তূপ। আচ্ছা, আমরা আরেকবার লাইনটা দেখি, বলছে কি দেখো, আই স্টপ ডুইং দ্যাট। তাহলে দ্যাট মানে কোনটা? ওই যে ট্রাশ কালেক্টিংটা। তাহলে আমি ওই কাজটা বন্ধ করে দিছি আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক রোগ হওয়ার পরে। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিলেন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প। এবং একজন ডাক্তার আমাকে যখন বলছে ময়লার স্তূপ থেকে দূরে থাকতে, তখন আমি সেটা বন্ধ করে দিছি। তার একটা মারাত্মক রোগ হয়েছে, সংক্রমণ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে যে আপনার বা তোমার এই ময়লার স্তূপ বা আবর্জনা থেকে দূরে থাকা দরকার। তখন সে এই ময়লা সংগ্রহ করার কাজটা বন্ধ করছে। তার মানে তার লাইফে আমরা একটা প্রথম কাজ পেলাম কি? সে ময়লা সংগ্রহ করতো, ময়লা করাতো। ওয়ান্স আই ওয়ার্কড। আচ্ছা, ওয়ান্স শব্দটা একটা ভালো রিমার্ক করে তোমাকে, কি জানো? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে রিমার্ক করে, পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখো এই যে ওয়ার্ক কিসে আছে? V2 তে আছে, মানে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম, এগুলো কি? এটা হচ্ছে অতীত কোনো ঘটনাকে বা কাজকে নির্দেশ করে। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার। আমি একবার একটা আইসক্রিমের দোকানের মালিকের কাছে কাজ করতাম। আইসক্রিমের দোকানের মালিক মানে যার কাছে কাজ করতো তিনি হচ্ছে আইসক্রিমের দোকানের মালিক একটা। অ্যান্ড সোল্ড আইসক্রিম, এবং আমি 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 আইসক্রিম বিক্রি করতাম। দেখো অ্যান্ড কে এখানে? অ্যান্ড হচ্ছে এখানে একটা কনজাংশন, কারণ কি? অ্যান্ড এই কথাটা এবং তার আগের কথাটাকে দুটাকে কানেক্ট করছে। তাহলে অ্যান্ডকে আমরা কি বলবো? কনজাংশন। ওকে, অ্যান্ডকে যদি আমরা কনজাংশন বলি না, কনজাংশন ছাড়া এটাকে অনেক জায়গায় লিঙ্কারও বলতে পারো তোমরা, লিঙ্কার, ঠিক আছে? তাহলে বলেছে যে ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, আমি একদা একটা আইসক্রিমের দোকানের মালিকের কাছে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং আমি সৈকতে, সমুদ্র সৈকতে আমি আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি বিনিময়ে কোনো টাকা পাইনি। হ্যাঁ, এখানে দেখো এই যে কি বলছে? আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে বা তার বিপরীতে আমি কোনো টাকা পাইনি। তার মানে আইসক্রিমের দোকানের মালিকের কাছে কাজ করতো কিন্তু কোনো টাকা পেতো না। তাহলে কি পেতো? কেন কোনো কাজ করতো সে? দেখি আমরা,
দ্য ওনার অফ দ্য শপ, তাহলে ওই দোকানের মালিক, গেভ মি সামথিং টু ইট, সে আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ, লেট কখন বসে? লেট আমাদের আসলে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে বসে। লেট কোনো জিনিসের অনুমতি বোঝায়, কোনো জিনিস কি বোঝায়? অনুমতি বোঝাতে ব্যবহৃত হয়। অ্যান্ড অনুমতি, অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট এট নাইট, এবং তার যে কুড়ে ঘরটা আছে সে কুড়ে ঘরের মধ্যে আমাকে রাতে জাস্ট ঘুমাতে দিত। তাহলে সে আইসক্রিমের দোকানের মালিকের কাছে কাজ করতো, সে সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতো, বাট ইন রিটার্ন সে কোনো টাকা পেতো না, জাস্ট কিছু খেতে দিত আর রাতে ঘুমানোর একটা জায়গা দিত। The work was difficult and painful, দুইটা ওয়ার্ড, দুইটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে ডিফিকাল্ট অর্থ কি? কঠিন, রাইট? কঠিন, এইটা একটা অ্যাডজেক্টিভ। আমার এখানে কি পাচ্ছি আমরা? পেইনফুল, খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এটাও কি? এইটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলা হয়েছে যে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা ছিল খুবই কষ্টদায়ক এবং অত্যন্ত কঠিন একটা কাজ। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হ্যাভি, দেখো কোয়াইট হচ্ছে এখানে একটা ইন্টেন্সিফায়ার, হ্যাভি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কারণ কি দেখো, হ্যাভি কাকে মডিফাই করতেছে? বক্সটাকে। কে হ্যাভি? কোন একটা ওয়ার্ড যদি কোন একটা নাউনকে মডিফাই করে, তাহলে হ্যাভি কাকে মডিফাই করছে? এই যে বক্সটাকে, রাইট? তাহলে বক্সটার একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে বক্স যেহেতু নাউন, তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি? সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন কোয়াইট শব্দটা কাকে মডিফাই করতেছে? কোয়াইট আমরা মডিফায়ার পড়েছিলাম, এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। কোয়াইট হতে পারে, ভেরি হতে পারে, টু হতে পারে, সো হতে পারে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এই কোয়াইট কাকে মডিফাই করছে? কতটা হ্যাভি, কতটা ভারী। এই যে কোয়াইট করছে কাকে? হ্যাভিকে। তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। এটাকে আমরা অন্য নামে ইন্টেন্সিফায়ারও বলতে পারি, ইন্টেন্সিফায়ার, ঠিক আছে? প্রভাবক। হ্যাঁ, তাহলে বলছে দ্য বক্স ইজ কোয়াইট হ্যাভি ওয়েন ইট ইজ ফুল। তাহলে বলছে বক্সটা ভরা থাকা অবস্থায়, আইসক্রিম ভরা থাকা অবস্থায় বক্সটা অত্যন্ত ভারী। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। তাহলে হ্যাড টু কি? হ্যাড টু হচ্ছে একটা মোডাল ভার্বে কাজ করে। আমি এর আগেও বলেছিলাম হ্যাভ টু, তারপর হচ্ছে হ্যাজ টু, তারপর হচ্ছে হ্যাড টু। দেখো এই তিনটা মোডাল এর পরে কি বসে? সব সময় ভার্বের বেস ফর্ম। এবং সেগুলো কি অর্থ দেয়? এগুলো অর্থ দেয় হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে, বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা বোঝায়, ঠিক আছে? এটা কি বোঝায়? বাধ্যবাধকতা। তাহলে কি বলছে দেখো, যে আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, ফর আওয়ার্স। দেখো এই আওয়ার্স এর মধ্যে একটা সুন্দর গ্রামাটিক্যাল নিয়ম আছে। তুমি যদি 1 ঘন্টা বলো, শুধু 1 ঘন্টা, তাহলে একটা সংখ্যা লাগবে। তাহলে কি হতে পারে? 1 ঘন্টা যদি লিখতে চাও, 1 ঘন্টা, তাহলে তুমি হয় কি লিখবা? তোমাকে হয় লিখতে হবে 1 আওয়ার অথবা an hour, রাইট? কিন্তু তুমি যদি কোনো সংখ্যা না দিয়ে শুধু আওয়ার শব্দটা ইউজ করো, তাকে বোঝায় ঘন্টার পর ঘন্টা। যদি এরকম লিখি যে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করব? ফর আওয়ার্স, ফর আওয়ার্স, মানে ঘন্টার পর ঘন্টা ধরে, ঠিক আছে? ঘন্টার পর ঘন্টা ধরে, তাহলে কি বলবো এটাকে আমরা? ফর আওয়ার্স। তাহলে বলেছে যে আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম টু। তাহলে বলছে আমার আইসক্রিমটা সেধে সেধে, অফার হচ্ছে কি? অফার হচ্ছে সাধা, কাউকে সাধা, যে তুমি সাধবা, যে আপনার কি চাই, আপনাকে আইসক্রিম চাই, আপনি কি আইসক্রিম খাবেন? ভাই একটা নেন না, ভাই একটা নেন না, অনেক মজা হবে ভাই, 10 টাকায় খেয়ে দেখেন, ঠান্ডা লাগবে আপনার, এরকম বলতো। তাহলে আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো, অফারিং মাই আইসক্রিম টু হু এভার ওয়ান্টেড টু বাই। তাহলে কে আইসক্রিম খেতে চায়, কে কিনতে চায়, তাদের কাছে সেদে সেদে আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। কারণ সে তো জানে না, এত ফিক্সড কোন দোকান না যে শপিং মল সে এখানে আছে বা সুপার শপ, সে কিনে ফেলবে, তাকে হাইটা হাইটা বিক্রি করতে হইতেছে। There were days, এমনও দিন ছিল, when I could not even sell one ice cream, আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি নাই। তার মানে এমন দিনও ছিল, এমনও কিছু দিন গিয়েছে যে আমি ঘন্টার পর ঘন্টা কষ্ট করে হেঁটেছি, কিন্তু একটা পর্যন্ত আইসক্রিম আমি সেল করতে পারিনি। ইন আ ওয়ে, একদিক থেকে, এটা আমরা সুন্দর বাংলা বলবো হচ্ছে একদিক থেকে। হ্যাঁ, ইন আ ওয়ে একটা ফ্রেজের মতো কাজ করে, অর্থ হচ্ছে একদিক দিয়ে, একদিক দিয়ে। আই এম লাকি, লাকি
ওয়ার্ডটা কি দেখো, এই যে লিঙ্কিং ভার্বের পরে যে বসে সে কি হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থ কি, এটাকে আমরা কি বলবো ফরচুনেট, ফরচুনেট। ওকে, সিনোনিম কি আসতে পারে ফরচুনেট, হ্যাঁ ভাগ্যবান। তাহলে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, কারণ আমি জীবিত, কারণ আমি কি আমি জীবিত আছি। তার মানে সে যে জীবিত আছে, তার যে প্রাণটা আছে, তাতেই সে অত্যন্ত ভাগ্যবান মনে করে যে আমি যে বেঁচে আছি, আমার যে প্রাণটা এখনো আছে, তাতে আমি কত ভাগ্যবান। দেখো একটা মানুষ শুধু বেঁচে আছে এই জিনিসটা নিয়ে সে বলতেছে ভাগ্যবান, তাই না? তার বয়সে, তার সমবয়সী কত ছেলেরা গাড়ি দিয়ে চড়তেছে, স্কুলে যাচ্ছে, বাবা মা খাইয়ে দিচ্ছে, তারা অনেক দামি দামি পোশাক পরতেছে, মজার মজার খেলনা ইউজ করতেছে, মজার মজার ফোন ইউজ করতেছে দামি দামি। সো সেই জায়গায় সে যে বেঁচে আছে এটার জন্য সে শুকরিয়া জ্ঞাপন করছে। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক, তাহলে খেয়াল করো মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, তাহলে এই হুয়ারটা কাকে মডিফাই করছে, কাকে কানেক্ট করছে, ফ্রেন্ডসকে। তাহলে নাউনকে যে মডিফাই কানেক্ট করছে, তাহলে সে কি হবে, সে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তো কি পেলাম যে মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ। সর্ট অর্থ হচ্ছে আবর্জনা সংগ্রহ করা বলতে পারো, আবার বলতে পারো হচ্ছে আবর্জনাকে একটু কি বলা, এটাকে আমরা বলবো হচ্ছে কি আলাদা করা, অর্থাৎ বিভিন্নভাবে ময়লাগুলোকে হচ্ছে সেপারেট করে রাখা। তাহলে এটাকে মোটা দাগে আমরা এটাকে সর্ট বলতে কালেক্টিভ বলতে পারবো, হ্যাঁ কালেক্টিভ বলা যাবে, সংগ্রহ করা, ঠিক আছে সংগ্রহ করা। তাহলে বলেছে মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ, রাবিশ মানে কি, রাবিশ মানে কিন্তু ময়লা, ওই যে একই ওয়ার্ড গার্বেজ। ইন ডাম্পস তাহলে স্তূপে, তাহলে আমার যে বন্ধুরা স্তূপে ময়লা সংগ্রহ করত, often suffer from serious diseases, তারা মারাত্মক রোগে ভুগে। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবাই মনে রাখবা, এটা তোমাদের একাডেমিক অ্যাডমিশনের সব জায়গাতে লাগে। সাফার ফ্রম সামথিং, সাফার ফ্রম ফিভার, সাফার ফ্রম ক্যান্সার, সাফার ফ্রম ডায়ালাইসিস, ডায়ালাইসিস যদি একটা চিকিৎসার নাম, সাফার ফ্রম ডায়রিয়া, সাফার ফ্রম এনিথিং। তাহলে যে কোনো রোগের সাথে কি বসায় সাফার ফ্রম, অর্থাৎ কষ্টে ভোগা, হ্যাঁ রোগে ভোগা, রোগে ভোগা। তাহলে বলছে যে মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস, আমার যেই বন্ধুরা স্তূপে ময়লা সংগ্রহ করে, স্তূপ থেকে ময়লা সংগ্রহ করে, often suffer from serious diseases, তারা মারাত্মক রোগে ভুগে। তাহলে সিরিয়াস আমরা পেয়েছিলাম কি এর আগে, ওই যে ফ্যাটাল, তাই না, খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস ডিজিজেস। তাহলে আমার যেই বন্ধুরা স্তূপের মধ্যে ময়লা সংগ্রহ করে, তারা প্রায় বিভিন্ন রকম রোগে ভুগে, মারাত্মক। ওয়ান অফ দেম, তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে বন্ধুদের মধ্যে একজন, খেয়াল করো এই প্যাটার্নটা। অনেকে মনে করে যে ভাই এখানে ওয়াজ হয়েছে, এটা কেন হয়েছে, এখানে ওয়াজটা কেন আসলো, কারণ কি, কারণ সেখানে দ্যাম দেওয়া আছে, রাইট, দ্যাম দেওয়া আছে, তাহলে দ্যামের সাথে তো ওয়্যার হওয়ার কথা, যে ওয়ান অফ দেম ওয়্যার রিসেন্টলি কিলড, তাহলে এরকমটা হওয়ার কথা না, যে এখানে যেহেতু দ্যাম দেওয়া আছে, তাহলে দ্যামের জন্য কি দরকার, আমার যেই অক্সিলারি সেটা প্লুরাল হতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে খেয়াল করো, ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে বা নাউন বা প্রোনাউন, সেটা হবে প্লুরাল, নাউন বা প্রোনাউন, ঠিক আছে? কিন্তু তার পরের যেই অক্সিলারি সেটা কি হবে, সিঙ্গুলার ভার্ব। এটা কেন হয় বলতো, এটা হওয়ার কারণ হচ্ছে দেখো কি বলছে, ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড, মানে আমার ওই যে বন্ধুদের মধ্যে একজন মারা গেছে, তার মানে মারা গেছে যে সে হচ্ছে সাবজেক্ট বাক্যের, তাহলে মারা গেছে কিন্তু সবাই না, বন্ধুরা সবাই তো মারা যায় নাই, ওয়ান অফ দেম মানে ওই যে আমার বন্ধুরা যারা ময়লা সংগ্রহ করে তাদের মধ্যে একজন মারা গেছে। তাহলে মূল সাবজেক্ট আসলে দেম না, মূল সাবজেক্ট হচ্ছে আমার কি, এই যে ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু ওয়ান, তাহলে ওয়ান অলওয়েজ কি, সেটা সিঙ্গুলার সাবজেক্ট একজন, তাহলে ভার্ব কি সিঙ্গুলার হবে। এই কনসেপ্ট অনেকে তোমরা ভুল করে অ্যাডমিশনে গিয়ে তোমরা ক্লিয়ার হয় না, সো এখানে ক্লিয়ার করে নাও, ওয়ান অফ দার পরে যে নাউন বা প্রোনাউনটা সেটা হবে প্লুরাল, বাট অক্সিলারিটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ দেম, তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টান দাও, তাহলে বুঝতে পারবা এটা কিসে আছে, এটা প্যাসিভে আছে, পাস্ট ইনডেফিনিট, প্যাসিভ পাস্ট ইনডেফিনিট, প্যাসিভ কিসে আছে, পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে বলেছে ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল ইনটু আ হোল, তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন
এই সাম্প্রতিককালে মারা গিয়েছে আফটার হি ফেল ইনটু মানে কি পড়ে যাওয়া, কোনো কিছুর ভিতর পড়ে যাওয়া, আহোল সে একটি গর্তে পড়ে গেল, সে একটি গর্তে পড়ে যাওয়ার পর মারা গেছে। এখন গর্তটাকে দেখো বলছে যে এই গর্তকে বলছে দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ। পাইল মানে হচ্ছে স্তূপ, আর ট্রাশ মানে জানি ময়লা। তাহলে যেই গর্তটা ময়লার স্তূপের নিচে খোলা অবস্থায় ছিল, হ্যাঁ, তাহলে এই দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে এই হোলকে বোঝাচ্ছে, গর্তকে, তাহলে দ্যাটও কি একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করো তো কি পাচ্ছি আমরা, এই লাইনটা আরেকবার বোঝার চেষ্টা করো। ওয়ান অফ দ্যাম, আমার বন্ধুদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি কিল্ড, তাকে দেখো প্যাসিভ বলার মানে কিন্তু মারা হইছে, তার মানে আমেরিকা খুব ক্ষোভ থেকে বলতেছে যে আমার বন্ধুর কোনো দোষ ছিল না, আমার বন্ধুকে বরং এই যে তাদের অনিয়ন্ত্রণ অথবা অনিয়ম, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা, তার জন্য আমার বন্ধু আসলে হত্যা হয়েছে। সে কিন্তু এভাবেই বলছে কথাটা, প্যাসিভে যেহেতু বলছে যে ওয়ান অফ দ্যাম ওয়াজ রিসেন্টলি কিল্ড after he fell into a hole that opened up in the pile of trash। তাহলে আমার এক বন্ধু সম্প্রতি মারা গিয়েছে একটা গর্তের মধ্যে পড়ে, যেটা যেটা ময়লার স্তূপের নিচে খোলা অবস্থায় ছিল, ওপেন্ড আপ যেটা খোলা ছিল। তো দেখো ম্যানহোল, এখন এখন ম্যানহোল যদি ধরো, ম্যানহোল তো একটা কর্তৃপক্ষের দায়িত্ব, তাই না? ধরো বা ঢাকার মধ্যে ম্যানহোলগুলো ঠিক অবস্থায় আছে না, এটা ওয়াসার দেখার দায়িত্ব। তাহলে এখন ম্যানহোল, তোমার ম্যানহোলের উপর হচ্ছে কি মাটি ফেলে রাখলো, হ্যাঁ, মাটি ধরো কিছু একটা ঠিক করতেছে, এখন ওই মাটির নিচে ম্যানহোল আছে এবং সেটা খোলা না ঢাকা, এটা কি কেউ দেখবে না? এবং ওই জায়গায় এরকম হয়েছে যে যেই যারা আন্ডারে কাজ করতো তাদের এখানে গিয়ে কি হইলো, ময়লা সংগ্রহ করতে গিয়ে আসলে যেটা খোলা ছিল তার উপরে নিচে পা দিয়ে সে ময়লার যে পুরো শহরের স্তূপে সে ঢুকে গেছে, সেখানে মারা গেছে। মেনি অফ আস, এখানে দেখো আবার এই যে আস কিন্তু আমার মূল সাবজেক্ট না, মূল সাবজেক্ট কোনটা? মেনি, খেয়াল রাখবা। মেনি অফ আস, ওয়ান অফ দেম, এগুলোর ক্ষেত্রে অফের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আগেরটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি আগেরটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস যুক্ত হবে, প্লুরাল হলে হবে না। দেখো মেনি অফ আস ওয়ার্কস কিন্তু হয় নাই, ওয়ার্কস হবে কখন? যখন সিঙ্গুলার হইতো, কিন্তু মেনি তো প্লুরালে আছে। তাহলে বলছে মেনি অফ আস ওয়ার্ক, আমাদের মধ্যে অনেকেই কাজ করে, ফর 10 to 12 hours, আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে, and get so little, এবং এতটাই কম টাকা পায় যে in return that we can't even buy food, আমরা ওই টাকা দিয়ে খাবারও কিনতে পারি না। তাহলে বলতেছে যে আমাদের মধ্যে অনেকেই আমরা প্রায় 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন কাজ করি, যে কাজই করি, সেটা হোক ময়লা সংগ্রহ করা, সেটা হোক আইসক্রিম বিক্রি করা, সেটা হোক অন্য কাজ, বাট আমরা এত কম টাকা আমাদেরকে দেওয়া হয় যে আমরা ওই টাকাটা দিয়ে হয়তো খাবারটা পর্যন্ত আমরা কিনতে পারি না। শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। শো শাইনিং, হ্যাঁ, তোমরা দেখবা এই যে জুতা পরিষ্কার করে, জুতা পলিশ করে, তাই না? শাইন করা অর্থাৎ জুতা চকচকে করা, জুতা চকচকে করার কাজ, তাই না? জুতা এরকম করে চকচকে করে কালার করে দেয়। তাহলে হচ্ছে শো শাইনিং, জুতা চকচকে করা, এটা একটা কাজের নাম। তাহলে কাজের নামকে তুমি শো শাইনিং বলতে পারো, তুমি জুতা রং করা বলতে পারো, জুতা পলিশ করা বলতে পারো। তাহলে শো শাইনিং ইজ ভেরি, তাহলে এটা খেয়াল করো, এটা একটা শো শাইনিং, এটা কাজের নাম, এটা নাউন, হ্যাঁ, এটা একটা কি, এটা একটা নাউন ফ্রেজ বলতে পারো। নাউন, যদি একাধিক শব্দ আছে তাহলে নাউন ফ্রেজ। শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস, তাহলে বলেছে রাস্তার বা পথ শিশুদের কাছে জুতা শাইন করাটা অত্যন্ত জনপ্রিয় কাজ, যেখানে তার ওই যে পাইলের নিচে ঢুকতে হবে না, ভারী কিছু বহন করতে হবে না, সো আরামের কাজ। A few of my friends, আমার বন্ধুদের মধ্যে কয়েকজন, দেখো এখানে a few মানে হচ্ছে সাম, খেয়াল রাখবা a few কিসের কাজ করে? সামের কাজ করে। a few মানে হচ্ছে সাম, কিছু, কয়েকজন। আরেকটা জিনিস নোট রাখো, ফিউ কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, ফিউ হচ্ছে নেগেটিভের কাজ করে, আর আ ফিউ যখন বলছি আমরা আ ফিউ, সেটা আসলে অ্যাফার্মেটিভ কাজ করে, ঠিক আছে? এখানে বলতে পারি আমরা শুধু ফিউ বললে, নেই বললেই চলে, সংখ্যাটা একেবারে এত নগণ্য সে বলার মতো না, বাট আ ফিউ বলার মানে হচ্ছে সেটা কাউন্ট করা যাবে, সেটা অল্প কিছু, বাট সেটা কাউন্ট করার মতো, একদম নগণ্য না। বলছে আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে কয়েকজন বন্ধু, also work in factories and workshops, তাহলে আমার কয়েকজন বন্ধু যে কারখানা এবং ওয়ার্কশপ, যেই কি বলা যায়, বিভিন্ন ওয়ার্কশপ আছে না, ধর হচ্ছে ইঞ্জিন তৈরির, অথবা হচ্ছে ধর হচ্ছে গাড়ি ঠিক করার, মোটর বাইক ঠিক করার, এরকম ওয়ার্কশপের মধ্যে তারা কাজ করে। তাহলে কিছু বন্ধু কারখানাতে চাকরি করে, বিভিন্ন ধরনের টেক্সটাইল কারখানা বা কিছুতে, আর কিছু বন্ধু ওয়ার্কশপে কাজ করে। আ বয় আই নো, আচ্ছা,
আমি এমন একটা ছেলেকে চিনি, তাহলে মূল সাবজেক্ট কোনটা? আ বয়, এটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। এই যে দেখো, এই যে অংশটা তোমাকে মাঝখানে ঢুকাই দিছে আই নো, এইটাকে বলা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা আসলে বাক্যের মূল বাক্যাংশ না, এটা হচ্ছে একটা পরাধীন বাক্যাংশ। তাহলে আই নো আ বয় লস্ট ওয়ান অফ হিজ আইস, তাহলে এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে বলেছে আ বয় আই নো, তাহলে আমি এমন একটা ছেলেকে চিনি যে, তাহলে আ বয় আই নো লস্ট, তাহলে এটা হচ্ছে ভার্ব, তাহলে এই সাবজেক্টের ভার্ব হচ্ছে কোনটা? লস্ট। আ বয় আই নো লস্ট ওয়ান অফ হিজ আইজ, বলেছিলাম না ওয়ান অফ এর পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়। তাহলে একটা ছেলে তার একটা চোখ হারিয়ে ফেলছে আফটার আ পিস অফ হট গ্লাস, যখন একটা টুকরা উত্তপ্ত একদম জ্বলন্ত কাচের টুকরো ফ্লু ইনটু, ফ্লাই থেকে আসছে কি? ফ্লু। তাহলে এইটার অর্থ কি? ফ্লু ইনটু অর্থ কি? উড়ে এসে পড়া বা উড়ে পড়া, উড়ে পড়া, ঠিক আছে? যখন এক টুকরো উত্তপ্ত কাচের টুকরো এসে পড়লো হিজ আই, তার চোখের মধ্যে, এট দ্য গ্লাস ফ্যাক্টরি, ওই গ্লাস ফ্যাক্টরিতে, ওয়্যার হি ওয়ার্কড, সেখানে যেখানে সে কাজ করতো। তাহলে এখানে কি হবে? দেখো এই যে ফ্যাক্টরিটা, এটা কি একটা নাউন, রাইট? নাউন। তাহলে এই যে ওয়্যারটা কি করেছে? সে এই ফ্যাক্টরিকে কানেক্ট করেছে। সে কি হবে? সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাই বলেছি কি, আরেকবার খেয়াল করো যে a boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eyes at the glass factory where he worked. তাহলে আমি এমন একটা ছেলেকে চিনি, আমি চিনি একটা ছেলেকে যে তার একটা চোখ হারিয়েছে, সে তার চোখ হারিয়েছে একটি উত্তপ্ত কাচের টুকরা তার চোখে এসে পড়ার পরে। হ্যাঁ, তাহলে আরেকবার ঘুরে আনো যে আমি এমন একটা ছেলেকে চিনি যে কিনা তার ফ্যাক্টরিতে, তার কাজ করা ফ্যাক্টরিতেই এক টুকরো গরম কাচের টুকরো তার চোখে এসে পড়ার পর তার একটা চোখ হারিয়েছিল। দ্য ওনার রিফিউজড, হ্যাঁ রিফিউজড এর সিনোনিম কি? রিফিউজ মানে কি? নাকচ করা, নাকচ করা, ঠিক আছে? নাকচ করে দেওয়া মানে হচ্ছে না করে দেওয়া, মানে হচ্ছে রিজেক্টেড, রিজেক্টেড। তাহলে দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প, তাহলে ওই যে মালিক, ওই যে ফ্যাক্টরির মালিক তাকে কি করেছে? তাকে যে মেডিকেল হেল্প বা আমরা যেটাকে বলে হচ্ছে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা খরচ, সেটা দিতে নাকচ করেছে। এন্ড ফায়ার্ড হিম, এবং তাকে চাকরিচ্যুত করেছে। এই ওয়ার্ডটা মনে রাখো, V2 তে আছে ফায়ার্ড, অথচ চাকরিচ্যুত করা, চাকরিচ্যুত করা। এটা সিনোনিম আছে, খুবই পপুলার একটা সিনোনিম, স্যাক, SACK, স্যাক। হ্যাঁ, V3 হচ্ছে স্যাক্ট, V2 বা V3 হচ্ছে স্যাক্ট। স্যাক যে দ্য CEO অথবা দ্য MD স্যাক্ট দ্য এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়ীদেরকে স্যাক করে দিয়েছে বা চাকরিচ্যুত করে দিয়েছে। ফর মি, আমার ক্ষেত্রে, লাইক অল আদার চিলড্রেন, সব ছেলে মেয়েদের মতোই, অন দ্য স্ট্রিট, তাহলে রাস্তার সকল পথশিশুদের মতোই, ইট ইজ ভেরি হার্ড, এই ব্যাপারটা খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। রাস্তায় এই যে ছেলেরা মারা যাচ্ছে, রাস্তায় এই যে ছেলেরা তারা না খেয়ে থাকতেছে, রাস্তায় ছেলেরা কাজ করতেছে, কাজে বিনিয়োগ কোনো টাকা পয়সা পাচ্ছে না, এই ব্যাপারটা খুবই হার্ড। হ্যাঁ, এখানে হার্ড কিন্তু অ্যাডজেক্টিভ, খুবই করুণ, খুবই কষ্টদায়ক। আর ভেরি হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে পারো, এটাকে তোমরা ইন্টেন্সিফায়ার বলতে পারো, ঠিক আছে? ওকে, আই এম অলওয়েজ হাংরি, আমি সব সময় ক্ষুধার্ত, তাহলে হাংরি কি? অ্যাডজেক্টিভ। I don't know where I will sleep the next night, এবং আমি জানিও না পরের রাতে আমি কোথায় ঘুমাবো। তো অনেকে নেক্সটের আগে তোমরা অনেকে অ্যাট লাগাও অথবা অন লাগাও অথবা ইন দাও, এটা কোনোটাই করা যাবে না, প্রত্যেকটা ভুল। নেক্সট অথবা হচ্ছে টুমরো অথবা টুডে, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল প্রয়োজন হয় না। I would like to live in my home, in my own home, আমি আমার নিজের বাড়িতে ঘুমাতে চাই, থাকতে, আমি আমার নিজের ঘরে থাকতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার, এবং সেখানে ঘুমাতে চাই। ইন পিস, শান্তিতে, আমি আমার ঘরে, আমার নিজ ঘরে থাকতে চাই এবং আমি আমার নিজের ঘরে শান্তিতে একটু ঘুমাইতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাতগুলো না অত্যন্ত শীতল, অত্যন্ত ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, আপনি ঠান্ডায় মারা যেতেও পারেন। তাহলে এতটাই ঠান্ডা থাকে যে রাতের বেলা রাস্তায় যারা ঘুমায়, তোমরা যারা চোখে দেখেছো, হ্যাঁ,
তোমরা জানো যে রাস্তার মধ্যে যারা ঘুমাচ্ছে তারা কিছু না পেয়ে, অথবা অনেক সময় দেখবা যে রিক্সাওয়ালা মামা রাস্তার মধ্যে তোমার একটা চাদর গায়ে দিয়ে বাঁকা, মানে একেবারে বাঁকা শাঁকা হয়ে তিনি হচ্ছে ওই ঘুমাই গেছে, তাই না? তো তুমি বুঝতে পারবা, তুমি হচ্ছে অনেকগুলো সোয়েটার, অনেকগুলো জ্যাকেট, কান টুপি, হাতের মোজা, অনেক কিছু পরে, স্নিকার্স পরে তোমরা বের হচ্ছ, তাই না? আমরা বের হচ্ছি। সে জায়গার মধ্যে একটা শিশু বা পথ শিশু, সে একটা পাতলা চাদর যেটা রাস্তাঘাটে পেয়েছে হয়তো বা কেউ দান করেছে, সেখান থেকে পেয়ে সেইটা গায়ে দিয়ে সে করছে, সে ঘুমাচ্ছে। সো এই ব্যাপারটাই তো পার্থক্য তৈরি করে দেয় যে আমরা আসলে কত আরামে আছি আর তাদের লাইফটা আসলে কতটা কঠিন। রাতের বেলা যে কোনো ঠান্ডা বাতাস আসে, কত ঠান্ডা বাতাস। আমরা দেখো ব্যাডমিন্টন খেলতে গেলে আমরা এক ম্যাচ খেলে একটু যদি বসে শীত লাগা শুরু করি, আর ওরা ঠান্ডাতেই থাকে। সো এইসব যেই চাইল্ড লেবার যেটা হচ্ছে বা শিশু শ্রম বলি বা শিশুদের প্রতি এরকম অবিচার, সেটার বিরুদ্ধে আমরা চেষ্টা করব আমাদের যার যার জায়গা থেকে যেটুকু পসিবল তাদের প্রতি সাহায্যের হাত যেন আমরা একটু হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, আশা করছি প্যাসেজটা পড়েছি, বুঝেছি আমরা। খুব সহজ প্যাসেজ, এখানে আর বেশি অ্যানালাইসিসের দরকার নেই। আমরা এটার এমসিকিউ গুলো একটু সলভ করব, সবাই একটু চেষ্টা করো। হ্যাঁ, আমরা দিনাজপুর বোর্ডে 24 অর্থাৎ সর্বশেষ যে এমসিকিউ গুলো আসছে আমরা সেগুলোই নিয়েছি, ঠিক আছে? ওকে, আমেরিগো ইজ ড্যাশ হিউম্যান রাইটস। ওকে, আমেরিগো হিউম্যান রাইটস কি? মানবাধিকার। এফেক্টেড বাই, মানবাধিকারে আক্রান্ত। দেখো এফেক্টেড বাই মানে কি? আক্রান্ত, কোন জিনিস দিয়ে আক্রান্ত, শব্দটা নেগেটিভ, আক্রান্ত। হ্যাঁ, কোন ধরো এটা বিশেষ করে আক্রান্ত কখন হয়? রোগে আক্রান্ত, কোন একটা সংক্রমণে আক্রান্ত, কোন একটা ভাইরাস আক্রান্ত, তাহলে এফেক্টেড বাই কোভিড, এফেক্টেড বাই এইচআইভি, এফেক্টেড বাই ক্যান্সার, এরকম হইতে পারে। তাহলে আমেরিকা ইজ ড্যাশ অফ হিউম্যান রাইটস, মানবাধিকার, ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত। তাহলে আমেরিকা কি মানবাধিকার থেকে বঞ্চিত, নাকি ফন্ড অফ, নাকি আমেরিকা মানবাধিকার খুব পাচ্ছে, খুব পছন্দ? ফন্ড অফ মানে কি? পছন্দ, পছন্দ, ভালো লাগা। ওয়ার্কিং ফর, কোনো কিছুর জন্য কাজ করা, কাজ করা। নাকি সে মানবাধিকারের জন্য কাজ করে চলতেছে প্রতিনিয়ত, যে মানবাধিকার পাক মানুষ। তাহলে এখানে কি হবে? সে হচ্ছে মানবাধিকার বঞ্চিত। তাহলে কি হবে? উত্তর হচ্ছে ডিপ্রাইভড অফ। তাহলে কারণ তার বাবা নাই, মা নাই, সে রাস্তাঘাটে থাকতেছে, খাওয়ার জিনিস নাই, ঘুমানোর জায়গা নাই, কোনো কাজ নাই, পড়াশোনা নাই, তার এই ছোট্ট বয়সে কাজকর্ম করতে হচ্ছে। সো নিশ্চিতভাবে সে মানবাধিকার বঞ্চিত। হিউম্যান রাইটস মানে কি? মানবাধিকার। তারপর আসি, হোয়াট মেড আমেরিগো ফল সিক। তাহলে আমেরিগোকে ফল সিক, সে যে অসুস্থ হয়েছে, কোন জিনিসটা কারণে সে অসুস্থ হয়েছে? সে কোন কাজটা করে অসুস্থ হয়েছে? লিভিং ইন দ্য স্ট্রিট, সে রাস্তায় বাস করে সে অসুস্থ হয়েছে। বোঝার চেষ্টা করো। ওই যে সে বলছিল না আমি ময়লা সংগ্রহ করার সময় একটা সিরিয়াস ইনফেকশন হয়েছে, ডাক্তার তখন বলছে তুমি আর ময়লা থেকে দূরে থাকো। তার মানে মূল কথাটা কিসের সাথে যাচ্ছে? ময়লার সাথে। তাহলে সেলিং আইসক্রিম না, কালেক্টিং ট্রাশ ডাম্প, আর কি ব্যাগিং অন দ্য স্ট্রিট, কোনটা হবে? রাস্তায় ভিক্ষা করা, আইসক্রিম বিক্রি করা, রাস্তায় বাস করা না, কি হবে? ময়লা আবর্জনা স্তূপ সংগ্রহ করা। ঠিক আছে, তারপর আসি, go away refers to, go away বলতে কি বোঝায়? go away মানে কি? আমরা জানি দূরে সরে যাওয়া, দূরে সরে যাওয়া, দূরে চলে যাওয়া, চলে যাওয়া। তুই go away from here, তুমি এখান থেকে দূরে চলে যাও, সরে যাও এখান থেকে। তাহলে আমি কি বলি? go away। তাহলে to depart, depart মানে কি? depart মানে হচ্ছে ত্যাগ করা। depart মানে কি? ত্যাগ করা, ত্যাগ করা। to depart or leave a place, একটা জায়গা ত্যাগ করা অথবা একটা জায়গা থেকে দূরে চলে যাওয়া। to reach, কোথাও পৌঁছানো। to die, মারা যাও। to walk, হাঁটা। তাহলে কোনটা হবে? দূরে চলে যাওয়া, to depart or leave a place। তারপর আসি, the word painful means, painful মানে কি বোঝায়? painful মানে কি? বেদনাদায়ক। তাই না? আমরা পেয়েছিলাম কি? এটা একটা অ্যাডজেক্টিভ, বেদনাদায়ক, বেদনাদায়ক। তাহলে বেদনাদায়ক কোনটা যায়? অ্যাগোনাইজিং, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। তাহলে অ্যাগোনাইজিং মানে কি? যন্ত্রণাদায়ক, যন্ত্রণা দায়ক। গ্রেট মানে কি? মহান, মহান, বিশাল। ম্যাগনিফিসেন্ট, অসাধারণ, অসাধারণ। তারপর কি হচ্ছে আমরা? ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। ফ্যান্টাস্টিক মানে কি? খুবই সুন্দর। তাহলে কোনটা আমাদের ভালো যাচ্ছে? তাহলে আমরা কোনটা ভালো যাচ্ছে এখানে? অ্যাগোনাইজিং, গ্রেট, ম্যাগনিফিসেন্ট, ফ্যান্টাস্টিক। তাহলে দেখো বাকি ওয়ার্ডগুলো পজিটিভ। তাহলে এখানে কি যাবে? যে পেইনফুল, বেদনাদায়ক, তাহলে কি হবে? কষ্টদায়ক, তাই না? তাহলে কোনটা হচ্ছে? যন্ত্রণাদায়ক, অ্যাগোনাইজিং। I would like to live in my own home and sleep there in peace, আমি সেখানে শান্তিতে বাস করতে চাই, আমি আমার ঘরে থাকতে চাই।
হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট ইমপ্লাই? তাহলে এই বক্তব্যের দ্বারা কি বোঝায়? হ্যাঁ, ইমপ্লাই মানে হচ্ছে কি বোঝায়, রেফার্স টু। হ্যাঁ, হোয়াট মিনস। আচ্ছা, তাহলে কি বুঝতেছি? মূল কথা, আমেরিকা একটু শান্তিতে থাকতে চায়, সে তার নিজের বাসায় বাস করতে চায়, সে একটা শিশু হিসেবে তার যে অধিকারটা সেটা সে একটু শান্তিতে থাকতে চায় আর কি, এইটুকু, তাই না? আচ্ছা, আমেরিকা ডাজ নট হ্যাভ আ সরোফুল লাইফ, এই কথার দ্বারা কি বোঝাচ্ছে তার একটা কষ্টদায়ক জীবন নেই? সরোফুল মানে কি দুঃখজনক বা কষ্টদায়ক। এই কথার দ্বারা কি বোঝাচ্ছে এমনটা যে আমেরিকার কোনো কষ্টের জীবন নাই? না, তার কষ্টের জীবন, সে শান্তিতে চায়, থাকতে চায়, মানে কি তার অলরেডি কষ্টের জীবন আছে, কিন্তু বাক্যে বলেছে কি ডাজ নট হ্যাভ আ ওন সরোফুল লাইফ, তাহলে কষ্টের জীবন নাই, এই কথাটা সত্য না। আমেরিকা ওয়ান্টস টু গো হোম, আমেরিকা শুধু বাড়ি যেতে চায়, এই কথার দ্বারা কি শুধু এটুকু বোঝাইছে যে আমেরিকা শুধু বাড়ি যেতে চায়? আমেরিকা ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ, আমেরিকা আর একটু ভালো একটা জীবন কাটাইতে চায়। আমেরিকা মিসেস হিজ প্যারেন্টস, এই কথার দ্বারা কি বোঝাচ্ছে সে তার বাবা মাকে মিস করতেছে? না, আমেরিকা বাবা মাকে না, বরং সে বলতেছে আমি আমার বাড়ি যেতে চাই, আমি শান্তিতে থাকতে চাই, এই কথার মানে সে বাবা মাকে চাচ্ছে, ব্যাপারটা এরকম না। তার শান্তি দরকার, সে রাস্তায় থাকতে চায় না, রাস্তায় খেতে চায় না, সে একটু শান্তি থাকতে চায়, আরামে থাকতে চায়, তার খাবার দাবার জন্য আরামে হয়, সেজন্য ভালো একটা লাইফ লিড করতে পারে। তার কোনটা হবে? লিড আ বেটার লাইফ। তাই বেটার লাইফের মধ্যে আসলে অনেকগুলো জিনিস চলে আসে। তারপর দেখো, দ্য ওয়ার্ড ফায়ার্ড রেফার্স টু, ফায়ার্ড মানে কি চাকরিচ্যুত করা, চাকরিচ্যুত করা, চাকরিচ্যুত করা। চাকরিচ্যুত করা একটা সুন্দর সিনোনিম আছে, শর্ট। শর্ট মানে হচ্ছে গুলি করা। শর্ট মানে কি গুলি করা? না, এটা হবে না, গুলি করে হত্যা করা তো হবে না, গুলি করা বা হত্যা করা। স্যাকড, এটা ভিটুতেই আছে, এটাও ভিটুতেই, যদিও অর্থ হচ্ছে চাকরিচ্যুত করা, চাকরিচ্যুত বা বরখাস্ত করা, চাকরিচ্যুত বা বরখাস্ত করা, বরখাস্ত করা, ঠিক আছে? তখন হবে ব্লকড, কাউকে হচ্ছে ব্লক করে দেওয়া, আর ফ্রিড মানে কাউকে মুক্ত করে দেওয়া। তাহলে কোনটা হবে? সবচেয়ে সুন্দর উত্তর হচ্ছে আমাদের সেক্ট, বাকিগুলো আমাদের কাছাকাছি জানা। ব্লক মানে কি? তো সোশ্যাল মিডিয়ায় ব্লক করা, তাই না? তারপর আসি, ওয়্যার ইজ দ্য হোম অফ আমেরিগো নাও, এখন বর্তমানে আমেরিগোর বাড়ি কোথায়, বাসা কোথায়? অন দ্য বিচ, সৈকতে? না, সে বলেছে যে নাও দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। তো কি হবে? ইন দ্য শপ, দোকানে, অন দ্য হাউস টপ, বাড়ির ছাদে, অন দ্য স্ট্রিটস, অন দ্য স্ট্রিট, ঠিক আছে? রাস্তায় এখন তার বাড়ি। সহজ কোয়েশ্চেন, কিন্তু সহজ কোয়েশ্চেন আছে দিনাজপুর বোর্ডে। হোয়াট মেক্স আমেরিগো ফিল লাকি, আমেরিগোকে লাকি বোধ করাচ্ছে কোন জিনিসটা? সে বলেছে না, ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত ভাগ্যবান যে আমি বেঁচে আছি। তাহলে তার জীবনটার জন্য তো সে ভাগ্যবান মনে করছে, তাই না? তার ফুড, খাবারের জন্য, সে তো খাবার সবসময় পাচ্ছে না। হিজ প্যারেন্টস, তার প্যারেন্টস তার সাথে নাই। হিজ ফ্রেন্ডস, তার বন্ধু নিয়ে সে খুব বেশি গর্ববোধ করে না, কারণ সবাই কষ্টে আছে। তাই কি হবে এখানে? হিজ লাইফ, সে তার জীবন নিয়ে অত্যন্ত ভাগ্যবান মনে করছে। তারপরে কি আছে আমাদের? ওয়্যার ডাজ আমেরিগোজ ফাদার লিভ, আমেরিকার বাবা এখন কোথায় থাকে? বলেছে না ফার অ্যাওয়ে, আমেরিকা থেকে অনেক দূরে বাস করে, তার বাবা তার সাথে থাকে না। তাহলে ভেরি নিয়ার টু আমেরিগোজ প্লেস, আমেরিকার বাড়ির একদম কাছাকাছি? অবশ্যই না। ইন আ ভেরি কোল্ড রিজিয়ন, অত্যন্ত ঠান্ডা কোনো এলাকায়, এরকম কোনো হতে পারছে ছিল না। ইন আ ভেরি লনলি প্লেস, অত্যন্ত নিরালা এক জায়গায় থাকে, অত্যন্ত একাকী এক জায়গায়, না, এরকম কোনো কথা পেয়েছে নাই। ইন আ ভেরি ডিস্ট্যান্ট প্লেস, অত্যন্ত অত্যন্ত দূরের জায়গায়, অত্যন্ত সুদূর জায়গায় তার বাবা থাকে। বলেছে না ভেরি ফার ওয়ে, তার বাবা অনেক দূরে থাকে। তাহলে উত্তর কোনটা? ইন আ ভেরি ফার ওয়ে প্লেস। লাস্ট কোয়েশ্চেন, দ্য ক্লোজেস্ট মিনিং অফ ট্র্যাশ, ট্র্যাশ শব্দের ক্লোজেস্ট মিনিং কি? ট্র্যাশ মানে কি? ময়লা বা আবর্জনা, ময়লা অথবা আবর্জনা। তাহলে এই আবর্জনার সাথে ক্লোজেস্ট মিনিং কোনটা হবে? রিসোর্সেস, সম্পদ, ভ্যালুয়েবল মানে হচ্ছে খুব মূল্যবান কিছু, গার্বেজ, আবর্জনা, পজেশন, সম্পত্তি, কোনটা হবে? দেখো, রিসোর্সেস মানে কি? আমরা জানি কি কোন হচ্ছে সম্পদ বা সম্পত্তি, সম্পদ বলি আমরা, গুপ্তধন, এরকম কিছু একটা যা রিসোর্স। ভ্যালুয়েবল মূল্যবান, ময়লা, আর হচ্ছে পজেশন মানে কি? তার অর্থ হচ্ছে, পজেশন শব্দ অর্থ হচ্ছে কোন সম্পদ বা সম্পত্তি, কোনটা হবে? গার্বেজ। ওকে, আশা করছি আমরা প্রশ্নগুলো সলভ করতে পেরেছি এবং তোমরা যারা প্যাসেজটা পড়ছো, বুঝছো, তোমরা 10-এ 10 পেয়েছো।
এমন টাইম প্রত্যাশা করে তোমরা কয়টা পারছো। হ্যাঁ, ভাইয়া বলে দেওয়ার আগে তোমরা কিন্তু চেষ্টা করবা যে তুমি নিজে একটু মিলাইতে চেষ্টা করবা। আমি যখন প্রশ্নটা পড়তেছি তখন তুমি চেষ্টা করবে একটু পজ দিয়ে তুমি একটু জাস্ট অ্যান্সারটা দেখাও, অ্যান্সারটা একটু করো, করার পরে তুমি নিজে আগে একটু খাতায় নোট করবা। তাহলে কি হবে, তুমি শুধু পড়া হবে না, তোমার সাথে সাথে তোমার পড়াটা প্রপারলি তোমার প্রশ্নটা সলভ হয়ে যাবে। সো এই জিনিসটা তোমরা করবা। আর তোমরা কয়টা হয়েছে এইটা একটু কমেন্টে জানাইতে পারো যে তোমরা নিজেরা যদি এরকম করে থাকো তাহলে কয়টা প্রশ্ন তো তোমার নিজের সঠিক হয়েছে, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? ওকে, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু পড়ে চলো। এটাও দিনাজপুর বোর্ডে 24 আসা প্রশ্নগুলো, আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি। তোমরা এগুলাকে চাইলে নিজের মতো করে একটু প্যারাফ্রেজ করে দিতে পারবা। আবার আমি বারবারই বলি, প্রশ্ন কিন্তু হুবহু কখন কমন পড়ে না, তাই না? হুবহু এই প্রশ্নটা আসবে না, এখান থেকে একটু ঘুরিয়ে ফিরে আসবে, বাট প্যাসেজ থেকে তোমাকে উত্তরটা করতে হবে। বাট সবসময় বলি যে প্যাসেজ থেকে হুবহু কপি করবে না। আবার তোমরা অনেকে চেষ্টা করো যে ভাইয়া 3 নাম্বারের জন্য প্রশ্ন লিখবো, আমি কত বড় লিখবো। বারবারই বলি, কত বড় লিখতেছো কত ছোট লিখতেছো সেটা হচ্ছে ম্যাটার করে, তুমি গুছিয়ে লিখতে পারছো কিনা, তুমি কপি করতেছো না, এটার জন্য এনশিওর হয়, ঠিক আছে? আমি প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, হাউ ডাজ আমেরিগো ইভ্যালুয়েট হিজ লাইফ? আমেরিগো তার জীবনকে এখন কিভাবে মূল্যায়ন করে? ইভ্যালুয়েট মানে কি? মূল্যায়ন করা, মূল্যায়ন করা, ঠিক আছে? সে তার জীবনটাকে এখন কিভাবে মূল্যায়ন করতেছে? ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট? তার জীবনটাকে কি পরিবর্তন করে ফেলার আর কোনো সুযোগ আছে এই মুহূর্তে? যে এখন থেকে জীবনে অনেক অনেক কিছু করে ফেলা বা অনেক বড় কিছু হয়ে যাওয়া বা ড্রামাটিক কোনো পরিবর্তন হয়ে যাওয়ার কি সুযোগ আছে? আমরা একটু প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করি। দেখো, আমেরিকো ইভ্যালুয়েটস হিজ লাইফ উইথ স্যাডনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। দেখো, সে তার জীবনটাকে কষ্ট, দুঃখ আর গ্রহণ দিয়ে মেনে নিয়েছে, বা মেনে নিয়ে নেওয়ার দ্বারা সে অ্যাকসেপ্ট করছে। নিজেকে কিভাবে চিন্তা করতেছে যে হ্যাঁ, স্যাডনেস আর আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর তো কিছু করার নাই। রিকগনাইজিং দ্য হার্শ রিয়ালিটিস অফ লিভিং অন দ্য স্ট্রিট, এবং সে রিকগনাইজ করে নিচ্ছে, মেনে নিচ্ছে। হ্যাঁ, মেনে নেওয়া কি? হার্শ রিয়ালিটিস অফ লিভিং অন দ্য স্ট্রিট, এবং রাস্তায় বাস করা যেই করুণ যে অবস্থা, করুণ যেই বাস্তবতা, সেটাকে সে মেনে নিচ্ছে, সেটাকে সে স্বীকার করে নিচ্ছে যে আমাকে এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমার জীবনে দুঃখই আছে আর সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিতে হবে। হি ফিলস ট্র্যাপড ইন হিজ সিচুয়েশন অ্যান্ড সিজ লিটল টু নো অপশন টু চেঞ্জ ইট ডিউ টু দ্য ল্যাক অফ সাপোর্ট, অপরচুনিটিস অ্যান্ড রিসোর্সেস। সে একটা ট্র্যাপড, সে যেন ফাঁদে আটকে গেছে এমন মনে করছে। এবং দেখো, সাপোর্ট, কোনো ধরনের সাপোর্ট তার নাই, তার না আছে বাবা এই মুহূর্তে, তার না আছে মা, তার না আছে আত্মীয় স্বজন কেউ। তাহলে অথবা এমন কোনো শপের মালিক যে খুব ভালো তাকে সার্ভিস দিচ্ছে, তাকে খুব টাকা পয়সা দিচ্ছে, কারো সাপোর্ট নাই, কোনো সুযোগ নাই, কোনো সম্পদ তার কাছে নাই, বাড়িঘর নাই। তাহলে এগুলা দিয়ে এখন সে এখান থেকে ফিরে পাওয়ার তেমন কোনো সুযোগ আসলে আর দেখছে না, লাইফ হয়তো এভাবেই কেটে যাবে। ওকে, Why did Amerigo stop collecting trash? তাহলে সে কেন ময়লা আবর্জনা সংগ্রহ করা বন্ধ করছিল? ওই যে তার একটা ইনফেকশন হয়েছিল এবং ডাক্তার বলছিল যে তুমি এই যে ডাম্প রয়েছে বা ট্রাশ ডাম্প রয়েছে সেখান থেকে দূরে থাকো, তাই তো? এটাই তো উত্তর। তুমি নিজের মতো করে লিখো যে Amerigo stopped collecting trash after he had a serious infection and a doctor told him to stay away from the trash dump. হুবহু, তাই না? সহজ প্রশ্ন। তিনি আসো, হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ আমেরিগো উইথ হিজ প্যারেন্টস? তাহলে তার বাবা মায়ের সাথে তার সম্পর্ক কেমন? খুব ভালো না, তার বাবা মা তাকে রাস্তায় ছেড়ে দিছে, বাবা তাকে নিতে চায় না, মা তাকে নিতে চায় না, মা আরেকজনকে বিয়ে করে ফেলছে, বাবা থাকে দূরে, তার একটা ভালো রিলেশনশিপ মোটেই না, তাই না? দেখি পাচ্ছি, আমেরিগো হ্যাজ নো রিলেশনশিপ, কোনো সম্পর্ক নাই উইথ হিজ প্যারেন্টস রাইট নাও। তার বাবা মায়ের সাথে আমেরিগোর এখন আর কোনো সম্পর্ক নাই, অ্যাজ হি ডাজ নট নো ওয়্যার দে আর, কারণ সে জানেই না তার বাবা কোথায় থাকে। তার বাবাকে বলছে আপনি টাকা পাঠান, আমি আপনার কাছে ট্রেন দিয়ে আসি, তার বাবা কোনো উত্তরই দেয় নাই। তাহলে সে জানেই না তার বাবা এখন কোথায় আছে, মা কাকে বিয়ে করছে, কোন মানুষের কাছে সে এখন আছে, সো সে কিছুই জানে না তাদের ব্যাপারে। হি গ্রু আপ অ্যালোন, সে ছোট থেকে এভাবেই বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় হয়ে উঠছে অন দ্য স্ট্রিটস, রাস্তায়, উইদাউট এনি ফ্যামিলি সাপোর্ট অর কেয়ার। সে কোনো ধরনের পরিবারের সহায়তা অথবা কেয়ার বা ভালোবাসা, দয়া, মায়া ছাড়া সে এভাবেই রাস্তায় বড় হয়ে উঠছে, বড় হচ্ছে। What happens to the friends of Amerigo? আমেরিগোর বন্ধুদের কি হয়েছে?
বা কি ঘটেছে তাদের সাথে। আমরা দেখি তার কয়েকজন বন্ধু ময়লা আবর্জনা সংগ্রহ করে তারা প্রায় রোগে ভোগে। তার একজন বন্ধু হচ্ছে মারা গিয়েছে, তাদের বন্ধু 10 থেকে 12 ঘন্টা কাজ করে কিন্তু বিনিময়ে তেমন কিছুই পায় না। ওকে, আমরা এটাই তার বন্ধুর সাথে ঘটেছে। His friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases. তার যেই বন্ধুরা দেখো sorting rubbish মানে ময়লা সংগ্রহ করার কাজ করে তা প্রায় মারাত্মক রোগে ভোগে। One of his friends was recently killed. তার একজন বন্ধু সম্প্রতি মারা গিয়েছে after he fell into a hole that opened up, যেটা খোলা ছিল in the pile of trash, যেটা ময়লার স্তূপের নিচে খোলা অবস্থায় ছিল। Many of them work for 10 to 12 hours. তার বন্ধুদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে and get so little in return that they can't even buy food. তারা এত কম টাকা বিপরীতে পায় যে তারা তাদের খাবারটা পর্যন্ত কিনতে পারে না। সো এটা একটা harsh reality of his friends. Do you support child labor? No, I don't support child labor personally. আমি ব্যক্তিগতভাবে কখনোই child labor চাই না। No, I do not support child labor. It deprives children of their right to education, a safe childhood and a healthy development. তাহলে এই যে ডিপ্রাইভ করে সন্তানদেরকে ডিপ্রাইভ করে বাচ্চাদেরকে ডিপ্রাইভ করে বঞ্চিত করে কি থেকে? তাদের শিক্ষা, একটা সুস্থ শৈশব এবং তাদের একটা ভালো উন্নয়ন, একটা শারীরিক উন্নয়ন, মানসিক উন্নয়ন থেকে বঞ্চিত করে তাদের চাইল্ড লেবার। ইনস্টেড অফ ওয়ার্কিং ইন হার্শ কন্ডিশনস, এরকম কঠোর পরিশ্রমে কাজ করা সত্ত্বেও চিলড্রেন শুড বি লার্নিং, প্লেইং অ্যান্ড গ্রোয়িং ইন আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। তাহলে ইনস্টেড অফ হচ্ছে পরিবর্তে, দুঃখিত, সত্ত্বেও না, ইনস্টেড অফ হচ্ছে পরিবর্তে। তাহলে এইরকম কঠিন বাস্তবতায় কাজ করার পরিবর্তে শিক্ষার্থীদের উচিত শেখা, তাদের খেলাধুলা করা এবং গ্রোয়িং ইন আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, একটি সাহায্যপূর্ণ সহায়তাপূর্ণ পরিবেশে তারা যেন বেড়ে উঠতে পারে। Ending child labor is essential for building a just and equitable society. একটা ন্যায় এবং ইকুইটেবল মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ একটা সমাজ গড়ে উঠতে, একটা সমানাধিকারের একটা সমাজ গড়ে উঠতে এই ধরনের শিশু শ্রম বন্ধ করা উচিত। ওকে, তাহলে এই হচ্ছে প্রশ্নগুলো। আমি কনসেপ্টগুলোকে যেগুলো পরীক্ষা এসেছে বিগত বছরে আমি সেই প্রশ্নগুলোকে তোমাদেরকে উত্তর বুঝিয়ে দিলাম। তবে তোমাদের সময় যে এই প্রশ্নই আসবে নট নেসেসারিলি বা নট শিওর, সো তোমাদের সময় ভিন্ন প্রশ্ন আসতে পারে। সো ইউ শুড বি ট্রাইং হাউ টু রাইট অ্যান্সার্স প্রপারলি। এইগুলো জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য। সো ওয়েন ইউ গো থ্রু দ্য প্যাসেজ এন্টায়ারলি, ওয়েন ইউ হ্যাভ দ্য ওয়ার্ড মিনিংস, ওয়েন ইউ হ্যাভ দ্য entire concept of the passage, then you can make the sentences according to the questions. So এটা খুব বেশি হার্ড জিনিস না, ঠিক আছে? আমরা একটু ফ্লো চার্টটা দেখি। দেখো এই ফ্লো চার্টটা কিন্তু আবার এসেছে কুমিল্লা বোর্ডে। আমি এই জন্য বলেছিলাম যে যেহেতু সিন প্যাসেজ 2 এ এটা আমরা এখন যা পড়বো এটা আবার সিন প্যাসেজ 2। সো আমরা যদি একটা প্যাসেজ অনুযায়ী সেগুলো সব সলভ করি, সো ভিন্ন ভিন্ন আমাদের বোর্ড কোশ্চেন আসতে পারে। সো এই ফ্লো চার্টটা নেওয়া হয়েছে কুমিল্লা বোর্ডে 24 থেকে। হ্যাঁ, দেখো কি বলেছে। Read the above text and make a flowchart highlighting the misfortunes of Amerigo. আমেরিগোর মিসফরচুনগুলো কি, তার কষ্টগুলো কি কি, তার দুর্ভাগ্য কি কি, সেই মিসফরচুন একটা শিশু হিসেবে তাকে কোন কোন কষ্টের কাজগুলো করতে হয়েছে বা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেগুলো আমরা একটু দেখবো। তাহলে প্রথম দেখো লিভিং ইন স্ট্রিট, আমরা এই প্যাটার্নটা ফলো করবো। এটা জিরান দিয়ে শুরু হয়েছে, লিভিং ইন স্ট্রিটস, রাস্তায় বাস করা। সো আমরা এই প্যাটার্নটা ফলো করবো। অবশ্যই মাথায় রাখবা সিকোয়েন্স বা ক্রনোলজিটা মেনটেন করবা। আগে যেটা বলা হয়েছে সে রাস্তায় বাস করে একদম প্রথম বাক্যে পেয়েছি, তারপরে কথাগুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে, ক্রনোলজিক্যালি আসবে, ঠিক আছে? ওকে, প্রথম বাক্যে কি পাচ্ছি? লিভিং ইন স্ট্রিটস, রাস্তায় বাস করে। আমরা দ্বিতীয় বাক্যটা লেখার আগে একটু আমরা প্যাসেজে দেখি যে এটা কি আছে। আর হ্যাঁ, আমি সাদা দিয়ে লিখলাম। হ্যাঁ, আমরা দেখি তারপরে কি কি আছে। আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের প্যাসেজ থেকে উত্তরগুলো করতে হবে। তাহলে সে রাস্তায় বাস করে, একটা তার প্রবলেম। আচ্ছা, doesn't want him, ওকে, তাহলে তার মা তার থেকে বঞ্চিত, তার বাবা থেকে সেপারেটেড, এটা একটা উত্তর। তারপর হচ্ছে তার বাবা তাকে চায় না, এটা একটা উত্তর। হ্যাঁ, চলো আমরা দুইটা দেখি। মাদার লিভিং ইন স্ট্রিটস, তারপর কি বলতে পারি যে mother being, is দেওয়া যাবে না, being, mother being separated
from his father, কি মাদার বিং সেপারেটেড ফ্রম হিজ ফাদার, তাহলে তার বাবার থেকে কি হয়ে যাওয়া, প্যাটার্ন সবসময় মেনটেন করতে পারবে এমনটা না, অনেক সময় তোমাকে ফ্রেজ দিয়ে করতে হবে, সবসময় যে মেনটেন করতে পারবে এমনটা না, ফ্রেজ দিয়ে করতে পারবা। তাহলে জাস্ট তোমার কাজ হচ্ছে ফাইনাইট ভার্ব দিয়ে পূর্ণাঙ্গ বাক্য লিখবা না। তাহলে মাদার বিং সেপারেটেড ফ্রম হিজ ফাদার, তাহলে তার বাবা থেকে বঞ্চিত হয়ে যাও মা, তার জন্য এটা একটা আনফরচুনেট একটা ব্যাপার। তাহলে বাবা কি, বাবা হচ্ছে তাকে না চাচ্ছে না, তাই না, তাহলে বাবা তাকে চাচ্ছে না। ওকে, লিখতে পারো যে নো রেসপন্স from father in terms of sending money, টাকা পাঠানোর ক্ষেত্রে বাবার থেকে কোনো উত্তর নাই, তাই না, তাহলে নো রেসপন্স ফ্রম ফাদার ইন টার্মস অফ সেন্ডিং মানি, তাহলে টাকা পাঠানোর ক্ষেত্রে বাবার থেকে কোনো ধরনের উত্তর নেই। ওকে, তাহলে আমাদের তিনটা গেল। তাহলে আমরা এরকম আরো তিনটা তার আনফরচুনেট সিচুয়েশনের কথা আমরা একটু খুঁজে বের করি, চলো। ওকে, এটুকু আমাদের গেল, এটুকু আমরা পেলাম। তারপর কি আসছে যে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক। আচ্ছা, তাহলে কি হবে, আর তো লিখতে পারি কি কালেক্টিং ট্রাশ, কালেক্টিং ট্রাশ, এটা ছোট্ট একটু উত্তর, কালেক্টিং ট্রাশ। ওকে, তারপর কি হতে পারে, এটা হতে পারে যে সিরিয়াস ইনফেকশন, তাহলে দুইটা পাচ্ছে, একটা হচ্ছে কালেক্টিং ট্রাশ আর হচ্ছে সিরিয়াস ইনফেকশন। তাহলে আমরা লিখে ফেলি, ছোট ছোট উত্তর লিখলেও সমস্যা নাই। তাহলে কালেক্টিং ট্রাশ, তাহলে উত্তর কি পাচ্ছি, কালেক্টিং ট্রাশ। দেখো এটা ছোট্ট লাইন লিখে তুমি ছোট দিতে পারো, কালেক্টিং। তোমরা লিখতে পারো যে ভাইয়া এত ছোট দিলেন, এটা বড় দিলেন, এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি ফ্রেজ লিখছো কিনা, তুমি যেন পূর্ণাঙ্গ বাক্য না লিখো, দ্যাটস দ্য থিং ইউ নিড টু রিমেম্বার। ওকে, তাহলে কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর লিখতে পারো, অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর। ওকে, দ্বিতীয় কি হয়েছে যে বিং ইনফেক্টেড with serious disease, with a হবে, হ্যাঁ, with a serious disease, মারাত্মক রোগে সংক্রমিত হয়েছিল, with a serious disease। ওকে, তাহলে আর তার কি আর খারাপ কি আছে, যে সে হ্যাভি অনেক ভারী আইসক্রিম বক্সে বহন করেছিল, তাহলে কি হবে, তাহলে বিয়ারিং বিয়ার তো বহন করতে কি হবে, বিয়ারিং হেভি আইসক্রিম বক্স। ওকে, সে ভারী আইসক্রিমের বক্স বহন করেছিল। সো এভাবে লিখে দিবা। অবশ্যই তোমরা মাথায় রাখবা যে তোমরা এই যে ফ্লোটা যে আসতেছে, এই ফ্লোটার জন্য একটু মার্ক করে দিবা, হ্যাঁ, তোমার পরীক্ষা খাতায় যদি তোমরা নিচে লিখো, উপর নিচে, যেহেতু এটা ছোট আছে উপর নিচে লেখা লাগবে না, তোমরা এবার ডানে বাই লিখতে পারবা, ঠিক আছে। লিখলে অবশ্যই একটার পরে আরেকটা কিভাবে যায় এটা তোমরা ফ্লো চার্ট আকারে দেখাই দিবা, যেমন এরকম করে এটাতে প্রথম উত্তরটা, ঠিক আছে, তারপরে এটা এভাবে দিবা, ঠিক আছে, এইভাবে 2 নম্বরে এইভাবে, আবার তারপরটা এইভাবে, সো এইভাবে দিবা, ডান। ওকে, তাহলে আমাদের ফ্লো চার্টটা ডান। তাহলে এখান থেকে সামারি আসতে পারে, সো সুন্দর একটা সামারি তোমাদেরকে আমি লিখে দিয়েছি, আমি পরে বাংলা অর্থ শিখাই দিচ্ছি, তাই তুমি এটা মনে রাখবা, কারণ আমি বারবারই বলছি আমেরিকা থেকে ফ্লো চার্ট আর সামারি আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে, খেয়াল করো। abandoned at a young age, একদম ছোট্ট বয়সে বাবা মা থেকে বঞ্চিত হয়ে Amerigo learns to navigate the harsh realities of street life, including hunger, danger and loneliness. সে একদম যে স্ট্রিট লাইফ, তার যে রাস্তার জীবন রয়েছে, হ্যাঁ, রাস্তার জীবনে যে বাস্তবতা, তার সাথে সে মানিয়ে নিতে শিখেছে, ইনক্লুডিং হাঙ্গার, ডেঞ্জার অ্যান্ড লনলিনেস, ক্ষুধা, তারপর হচ্ছে বিপদ এবং একাকিত্বের সাথে সংগ্রাম করতে সে শিখেছে। Despite his
সার্কামস্ট্যান্সেস, তার এরকম অবস্থা থাকা সত্ত্বেও আমেরিকা শোজ ইন্টেলিজেন্স, কারেজ অ্যান্ড আ ডিপ সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স। সে দেখো, সে সাহস দেখাচ্ছে, সে শক্তি দেখাচ্ছে এবং সে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তাই না? যে সে বাস করতে যাচ্ছে, হ্যাঁ সে খারাপ, বাট সেই জায়গায় যে সে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে, আইসক্রিমের দোকানে কাজ করতেছে, ময়লা সংগ্রহ করার কাজ করতেছে, সে নিজে নিজে স্বাধীনভাবে টাকা উপার্জনের চেষ্টা করতেছে, সেটা কিন্তু দেখো তার সাহস, বুদ্ধি এবং তার যে স্বাধীন চেতা মন সেটাই রূপায়িত হচ্ছে। The passage highlights his encounters with both cruelty and kindness from strangers। তাহলে এই তার প্যাসেজটার মধ্যে কিন্তু ওই মানুষদের সাথে তার ক্রুয়েলটিও পাচ্ছে, সে কাইন্ডনেসও পাচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তাকে ইন রিটার্ন কোনো টাকা পয়সা দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে তাকে হয়তো একটু তো খাবার তো দিচ্ছে, ঘুমাইতে তো দিচ্ছে, তাই না? তার মানে সে কাইন্ডনেসও পাচ্ছে, ক্রুয়েলটিও কিন্তু দেখতে পাচ্ছে। Through Amerigo's experiences, Amerigoর এই অভিজ্ঞতার মাধ্যমে the narrative sheds light on the struggles of homeless children in urban settings। তাহলে শহরাঞ্চলে যেই শিশুরা রয়েছে, পথশিশু, তাদের উপরে এক ধরনের আলোকপাত করা হয়েছে এই আমেরিগোর জীবন কাহিনীর মাধ্যমে। It also explores the themes of survival, identity and the human need for love and belonging। এটা দেখো, it also explores themes of survival, বেঁচে থাকার একটা গল্পকে তুলে ধরা হচ্ছে, আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়কে তুলে ধরা হচ্ছে, যেহেতু তার বাবা মা কারো পরিচয় সে দিতে পারে না, অ্যান্ড দ্য হিউম্যান নিড ফর লাভ অ্যান্ড বিলঙ্গিংস, এবং মানুষের ভালোবাসা এবং সঙ্গের যে প্রয়োজন হয়, সঙ্গী প্রয়োজন হয়, তার বাবা মায়ের প্রয়োজন হয়, তার আত্মীয় স্বজন ভালোবাসার প্রয়োজন হয়, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আলটিমেটলি অবশেষে আমেরিকান স্টোরি ইজ বোথ আ ক্রিটিক অফ সোশ্যাল নেগলেক্ট। তার এই গল্পটা একটা সমালোচনা কিসের? যে সামাজিক যে অবক্ষয়, সমাজের যেই নেগলেক্ট, যেই কোন জিনিসের প্রতি সমাজে যে একটা কি বলা যায়, একটা বিরূপ প্রতিভাব, বিরূপ একটা প্রতিমূর্তি, and a tribute to the strength of the human spirit। তাহলে সমাজের যে নেগলেক্ট, সমাজের যে অবহেলা, সেটার প্রতি এক ধরনের তীব্র সমালোচনা এবং মানুষের মনে যে বেঁচে থাকার, বড় হওয়ার যে এক ধরনের স্পিরিট, এক ধরনের যে স্পৃহা, সেটারও এক ধরনের প্রশংসা করা হয়েছে এই প্যাসেজের মাধ্যমে। সো এই ছিল আমাদের গল্প। আশা করছি তোমরা পুরো জার্নিটা, তোমরা যারা করছো আমার সাথে পুরোটা ক্লাস করছো, তোমাদের প্যাসেজ, এমসিকিউ, এসএকিউ, ফ্লোচার্ট, সামারি শেষ হয়ে গেছে। সো এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় আসে, আমি বিশ্বাস করি তোমরা অনেক বেশি ভালো করবা যারা এই প্লেলিস্টটা পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছো। যারা ক্লাস না করছো তারা কিন্তু পাওয়া উচিত না, তোমরা পাবা না, তাই তো? ক্লাস না করছো আমি এটা বুঝাই নাই, তোমার আগে পড়া থাকলে দ্যাটস ফাইন, বাট তুমি আগেও পড়ো নাই, বাট ক্লাস করতে আসছো, কিন্তু ক্লাস করতে এসে তুমি আসলে যেটা করছো, ক্লাস করো নাই, মজা করে এসে চলে গেছো, তারা কিন্তু ভালো রেজাল্ট করা কঠিন। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই বলো যে ভাই আমরা পিডিএফটা আমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেন। সো আমি তোমাদের জন্য সেটা করেছি। তোমরা আমাদের এই চ্যানেলটা যুক্ত থাকবে ইংলিশ উইনার, এখানে যে ক্লাসটা তোমরা পাবা রেকর্ডে, হ্যাঁ এখানে দেখো তোমাদের আরো অনেকগুলো, এই প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ক্লাস যাচ্ছে, তাই না? সো এই ক্লাসটার যে ডেসক্রিপশন বক্সটা থাকবে ইউটিউবে, সেখানে তোমরা এই ক্লাসের একদম দাগানো পুরো পিডিএফটা পেয়ে যাবে, সকল শব্দার্থ সব ওইখানে থাকবে, ঠিক আছে? আর তোমরা আমার সাথে পেজে যুক্ত থাকবা। আমি এই পেজটা মেনটেন করি, এটা 1000-এর মতো মানুষজন আছে, খুব বেশি মানুষ না। আমি যেহেতু ফেসবুক, ইউটিউবে আমি খুব বেশি কাজ করিনি ফেসবুকে কখনো। সো মানিক স্যার নামে একটা পেজ, আবার এখানকার যে ফিচার্ড পোস্টটা আছে সেখানেও তোমরা সবগুলো ক্লাস এবং পিডিএফ এর লিঙ্কটা তোমরা একসাথে পাবা। আর যদি তোমরা কেউ যদি ক্লাসটার নোট করো যে ভাই আজকে ক্লাসটা করছি, বইটা আমি দাগিয়েছি সুন্দরভাবে, পুরো জিনিসটা বুঝছি, পড়ছি, ক্লাসটা ভালো লাগছে, তোমার ক্লাস নোট এবং তোমার ক্লাস করে কেমন লাগছে, তোমার মতামত সবকিছু তোমরা জানাতে পারো এই পাবলিক গ্রুপটাতে, বা স্টুডেন্ট কমিউনিটি ইংলিশ উইনার বাই মানিক স্যার। এই গ্রুপটার মধ্যে প্রায় 30,000, এখন এটা কিছুটা বেড়েছে, প্রায় 30,000 সদস্য আছে। সো সেখানে আরো অনেক স্টুডেন্ট তোমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে। সো আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবা কমেন্ট বক্সে, ক্লাসটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা চেষ্টা করবা, প্লেলিস্টটা যেহেতু সবার জন্য ওপেন করা আছে, প্লেলিস্টে যেহেতু 25 ব্যাচের আমাদের যে পুরাতন সিলেবাস, নতুন সিলেবাস তো 26-এ, তাই না? সো পুরাতন সিলেবাসের সবগুলো ক্লাসে এমনভাবে দিব যে তোমাদের একাডেমিক কভার হবে, এবং তোমাদের যখন অ্যাডমিশন আসবে তখন এই প্যাসেজগুলোর সাথে লিঙ্ক করে আমি আবার অ্যাডমিশনের এমসিকিউ সলভ করাবো। সো তো 25 ব্যাচ তোমাদের সাথে আমাদের এই কাজটা তোমরা একটু করে ফেলবা নিজের দায়িত্বে, নিজ নিজ জায়গা থেকে তোমার বন্ধুদেরকে
প্লেলিস্টটার সম্পর্কে জানাবা। সো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলোকে তোমরা তোমার বন্ধুদের মাঝে, তোমার কমিউনিটি, তোমার ফ্রেন্ড সার্কেল, কলেজের বন্ধু যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।